প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 1.2 অনুশীলনীর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে শুরুতেই দেখো মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তো নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। গুণনীয়ক মানে হচ্ছে একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে সেই ভাগটা মিলে যাবে, সেটাকে বলা হয় হচ্ছে সেই সংখ্যাটার গুণনীয়ক। যেমন দেখো, দুই একটা সংখ্যা, তো এই দুইকে আমরা কিন্তু এক দিয়ে ভাগ করলেও ভাগটা মিলে যাবে, আবার দুই দিয়ে দুইকে ভাগ করলেও মিলে যাবে। তাহলে দুইয়ের গুণনীয়ক হচ্ছে এক আর দুই। পাঁচের গুণনীয়ক খেয়াল করে দেখো, পাঁচকে আমরা এক দিয়ে ভাগ করলে ভাগটা বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ 0 আসবে। আবার পাঁচকে যদি পাঁচ দিয়েও ভাগ করি তাহলেও কিন্তু মিলে যাবে। তাহলে পাঁচের শুধুমাত্র দুইটা গুণনীয়ক। তেরোরও তাই। এখানে তেরোকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো, আর 13 দিয়ে ভাগ করলে মিলে যাবে। মাঝখানে দেখো দুই, তিন, চার, এগুলো কোনোটা দিয়ে ভাগ করলে কিন্তু ভাগটা মিলে যাবে না, অর্থাৎ ভাগশেষ থাকবে। তো এগুলোকেই বলা হচ্ছে ওই সংখ্যাগুলোর গুণনীয়ক। তো এই কথাগুলি বলেছে 2, 5, 13 এর গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যাটি নিজেই। যেমন 2 এর ক্ষেত্রে দেখো এক আর ওই সংখ্যাটা নিজেই, 5 এর ক্ষেত্রেও এক আর ওই সংখ্যাটা নিজেই, 13 এর ক্ষেত্রেও এক আর 13 ওই সংখ্যাটা নিজেই। তো এই ধরনের সংখ্যাগুলোকেই বলা হয় মৌলিক সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটা গুণনীয়ক থাকে। হুম কিন্তু এখানে একটা বিষয় আছে, যেটা বড় ক্লাসে গিয়ে প্রয়োজন হয়, যে যখন আমাদের বলে যে মৌলিক সংখ্যা কাকে বলে, তখন কিন্তু একের চেয়ে বড় এই কথাটা বলতে হয়, কেননা এককে আসলে মৌলিক বা যৌগিক কোনো সংখ্যা হিসেবেই ধরা হয় না। তাহলে এখানে আমরা বলবো একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। আর কোনো গুণনীয়ক নেই, তো তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এটি কিন্তু সংখ্যা, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তো এইখানে এমসিকিউ এ কিছু কিছু প্রশ্ন আছে, দেখো। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? তো এককে যেহেতু মৌলিক সংখ্যা ধরা হয় না, তারপরে যে সংখ্যাটা দুই, এই দুইয়ের কিন্তু শুধুমাত্র দুইটাই গুণনীয়ক আছে। আমরা একটু আগে বইয়ে দেখলাম যে এক আর দুই, অর্থাৎ এক এবং ওই সংখ্যা নিজে। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই। তো দুইয়ের পরের মৌলিক সংখ্যা দেখো, আমরা সিরিয়ালি যদি কয়েকটা লিখি, তিন, পাঁচও মৌলিক সংখ্যা, সাতও মৌলিক সংখ্যা, কিন্তু নয় না। নয় কিন্তু একটা বিজোড় সংখ্যা, কিন্তু মৌলিক না। কেননা নয়কে দেখো এক দিয়েও ভাগ করা যায়, এটা একটা গুণনীয়ক। তিন দিয়ে ভাগ করা যায়, তিন ত্রিকা নয়। আবার নয় দিয়ে তো যাই, অর্থাৎ দুইটার বেশি, তার মানে তিনটা বা তার বেশি, মানে দুইটার বেশি আহ বেশি গুণনীয়ক হয়ে গেলেই সেটাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তো এটাই বিষয়। আর একটা বিষয় আছে এখানে, যে একমাত্র জোড় অথচ মৌলিক সংখ্যা, তার উত্তরও কিন্তু দুই। দুই ছাড়া তুমি আর কোনো জোড় সংখ্যাকে মৌলিক সংখ্যা হিসেবে পাবে না। তো এখন যদি যৌগিক সংখ্যা কাকে বলে এইটা যদি চাওয়া হয়, তাহলে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। তো এখানে আমাদের দেখো একের চেয়ে বড় এই কথাটা লিখতে হয়। একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া, কয়টা আছে আমরা সেটা বলবো না, শুধু আরো লিখে দেবো। আরো গুণনীয়ক, আরো গুণনীয়ক আছে বা থাকে, তাদেরকে যৌগিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা বলে। হ্যাঁ। তো এই যে মাঝখানে যে সংখ্যাগুলো আছে, তাহলে সেগুলোই হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে যে নয় একটা যৌগিক সংখ্যা, তার মানে আমরা দেখলাম যে বিজোড় সংখ্যা হলেই যে মৌলিক সংখ্যা হবে তা না। তবে দুই বাদে বাকি যে মৌলিক সংখ্যাগুলো আছে সবাই কিন্তু বিজোড় সংখ্যা। তো এখানে পরে নিচে দেখো যৌগিক সংখ্যার ক্ষেত্রে দেওয়া হয়েছে যে ছয় এর দেখো চারটা গুণনীয়ক, এগুলো প্রতিটা দিয়েই ছয়কে ভাগ করা যায়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়। নয় যে একটু আগে আমরা দেখলাম এক, তিন, নয়। 12কে দেখো এই যে এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়, অর্থাৎ এগুলো 12-র সবগুলো গুণনীয়ক। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি? যৌগিক সংখ্যা। তার মানে যৌগিক সংখ্যার ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কমপক্ষে তিনটা গুণনীয়ক আছে, অর্থাৎ কমপক্ষে কেন, মিনিমাম। তার বেশি থাকলে তো অবশ্যই যৌগিক, কিন্তু
কমপক্ষে 3টা থাকলেই সেটা যৌগিক হয়ে যাবে, কেননা শুধুমাত্র 2টা থাকলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো এই যে দেখো নিচে সংজ্ঞায়িত করা হয়েছে, এটা বড় ক্লাসেও কিন্তু প্রয়োজন হয়, যে 2 বা ততোধিক মানে 2টা বা তার বেশি সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সেই সংখ্যাগুলোকে আমরা পরস্পর সহমৌলিক সংখ্যা বলি। আচ্ছা, যেমন ধরো 5 আর 7, তাহলে 5-এর দেখো গুণনীয়ক কি কি হবে। 5-এর গুণনীয়ক আমরা দেখলাম, যেহেতু মৌলিক সংখ্যা 1 আর 5, আর 7-এর গুণনীয়ক এটাও যেহেতু একটা মৌলিক সংখ্যা 1 আর 7, তাহলে 1 ছাড়া দেখো দুটোর মধ্যে 1 একটা সাধারণ, মানে হচ্ছে ইংলিশে যেটা আমরা কমন বলি। তাহলে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হিসেবে এখানে দেখো শুধুমাত্র 1 আছে, তাহলে এই সংখ্যা দুটোকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো। তো এখানে একটা বিষয়ও আছে, সেটা হচ্ছে যে আসলে গুণনীয়ক আর মৌলিক গুণনীয়ক। তো আমরা একটু জিনিসগুলো আগে পড়ে নিই। এখানে আছে দেখো 8-এর গুণনীয়ক গুলো হলো 8কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, আর 15-এর গুণনীয়ক গুলো হচ্ছে এগুলো। তো দেখা যাচ্ছে 8 এবং 15-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, মানে কমন গুণনীয়ক। এই যে এরও 1 আছে, এরও 1 আছে, আর কোনোটার মধ্যে মিল নেই। তো সেক্ষেত্রে আমরা এই 8 আর 15কে কিন্তু সহমৌলিক সংখ্যা বলতে পারবো। তো এইখানে দেখো 10, 21, 143, হ্যাঁ, এগুলো গুণনীয়ক বের করে দেখা গেছে যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে এরাও হচ্ছে সহমৌলিক। তো আমাদের অনুশীলনীতে কিন্তু অঙ্ক রয়েছে যে সহমৌলিক সংখ্যা যাচাই করো। তো আমাকে যদি এটা দেয় যে 8 আর 10 সহমৌলিক কিনা যাচাই করো, তো তখন আসলে এটা যেমন ছোট সংখ্যা, গুণনীয়ক কম আছে, কিন্তু যদি অনেক বড় বড় সংখ্যা হয় তখন কিন্তু, যেমন ধরো 36 যদি দেওয়া হয়, এর কিন্তু অনেকগুলো গুণনীয়ক বের হবে। তো এই গুণনীয়ক কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখাবো, এটা বীজগণিতে খুবই আসলে প্রয়োজন হয়। তো তারপরেও এখানে যেহেতু অনেকগুলো গুণনীয়ক বের হবে, আমরা এই জন্য এই অঙ্কগুলোতে আসলে মৌলিক গুণনীয়ক দিয়ে কাজ করব। তো মৌলিক গুণনীয়ক বের করা কিন্তু খুবই সহজ। তো এইভাবে দেখো লসাগুর মতো করে, হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিলাম, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 18। তাহলে আবারও 2 দিয়ে দিলাম, তাহলে 9। এরপর আমরা 3 দিয়ে দেবো, 3 তিরিক্ষা 9। তারপর আমরা এইভাবে লিখবো যে 36 সমান সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3, এইভাবে। তো মনে করো যে 8 আর 36 দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 8কেও আমরা এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। আছে এগুলো অঙ্ক। তাহলে 8 সমান সমান লিখবো 2 গুণন 2 গুণন 3। তো এই সহমৌলিকের যে সংজ্ঞাটা, এখানে যেহেতু বলা হয়েছে যে একের বিষয়টা, যে এক, শুধুমাত্র এক যদি সাধারণ গুণনীয়ক থাকে তাহলে সহমৌলিক। এই জন্য আসলে এক মৌলিক সংখ্যা না হলেও আমাদের এই সহমৌলিকের অঙ্কে আমরা একটাও এইভাবে লিখবো। তারপরে এখানে আমরা বলবো যে এখানে এক ছাড়া আরো কি সাধারণ গুণনীয়ক আছে, তাহলে এই সংখ্যা দুটোকে আমরা সহমৌলিক সংখ্যা 9 হিসেবে স্বীকৃতি দেব। তো এখানে কাজেও কিছু অঙ্ক আছে, আমরা এই জন্য এটা ডিটেলস করলাম না। ও যেটা বলছিলাম যে এখানে যদি গুণনীয়ক দিয়ে করো, মৌলিক গুণনীয়ক ছাড়া, তাহলে 36-এর কিন্তু অনেকগুলো গুণনীয়ক বের হবে। হুম। তো সেটা একটু লেন্দি হয়, আরো বড় সংখ্যা হলে এখানে কিন্তু বড় বড় সংখ্যার দেখো অঙ্ক দেওয়া আছে যে 210-এর অনেকগুলো গুণনীয়ক বের হবে। এই কারণে আমরা এই সহমৌলিকের অঙ্কগুলো আসলে এইভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো এরপর আমরা নিচে যে কাজের অঙ্কগুলো রয়েছে আমরা সেটা একটু সলভ করার চেষ্টা করি। তো এখানে দেখো 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখো। আমরা কাজ 1 এটা সলভ করি। তো 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা, তার মানে 2টা ডিজিট থাকবে। হ্যাঁ, অর্থাৎ প্রথমে দেখো আমরা 11কে মৌলিক সংখ্যা বলতে পারি, এখানে 2 ডিজিট আছে, 2 অঙ্ক বিশিষ্ট। তো এরকম 10টা লিখতে হবে। তো 13 কিন্তু একটা মৌলিক সংখ্যা, একে দেখো 1 আর 13 ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না। 15 কিন্তু বিজোড় হলেও সেটা মৌলিক নয়। তারপরে 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা, 21 কিন্তু মৌলিক নয়, কেননা 21-এর দেখো অনেকগুলো গুণনীয়ক আছে, 1 আর 21 তো আছেই, আবার 3 দিয়েও ভাগ করা যায়, 7 দিয়েও ভাগ করা যায়, 4টা গুণনীয়ক। তো 2টার বেশি গুণনীয়ক হলেই সেটা কিন্তু যৌগিক সংখ্যা হয়ে যায়। তার মানে 23 একটা মৌলিক সংখ্যা, একে 1 আর 23 ছাড়া কোনো কিছু দিয়েই ভাগ করা যাবে না, মানে নিঃশেষে বিভাজ্য হবে না। 25 বিজোড় হলেও মৌলিক নয়, 5 দিয়ে ভাগ করা যায়। 27ও কিন্তু মৌলিক নয়। 29 একটা মৌলিক সংখ্যা। তারপর ধরো যে 31, 31 একটা মৌলিক সংখ্যা। 31, 33 হবে না, একে 3 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে যায়। 35 হবে না। আমরা দেখো কোনো জোড় সংখ্যা কিন্তু খুঁজছি না, কেননা 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যাই কিন্তু মৌলিক হতে পারে না। তো এই 37 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তো এরকম 10টা চেয়েছে, 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেছে।
39 হবে না, 3 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ভাগ যায়। তারপরে 41 একটা মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা। হুম। তো 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা আমরা বের করে ফেললাম। এরপর 2 নম্বর যে কোয়েশ্চেন, এই 2 নম্বর কোয়েশ্চেনে চাওয়া হয়েছে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করো। তো 101 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তো এটা করার জন্য যেটা তোমাদের করতে হবে, তোমরা যদি সেই সংখ্যাটাকে 2 3 5 7 মোটামুটি এই 4টা সংখ্যা দিয়ে ভাগ দাও, হ্যাঁ, তাহলে কিন্তু পরীক্ষা করাটা যথেষ্ট হয়। তোমাকে দেখো যে মাঝখানে যে 4 আছে 6 আছে এগুলো দিয়ে ভাগ দেওয়ার প্রয়োজন নেই। তো এই 2 দিয়ে ভাগ যাবে কিনা তার একটা সূত্র আছে যে জোড় সংখ্যা হতে হয়, আর জোড় সংখ্যা মানে হচ্ছে এই এককের ঘরটা, অর্থাৎ লাস্টে 0 2 4 6 8 থাকতে হয়। আর এই লাস্ট অঙ্কটা যদি 1 3 5 7 9 থাকে তাহলে বিজোড় সংখ্যা হয়। বিজোড় সংখ্যাকে কখনো 2 দিয়ে ভাগ যাবে না। আর 3 দিয়ে বিভাজ্যতার সূত্র আছে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা পাবো যে এই অঙ্কগুলোর যোগফল, এই অঙ্কগুলো যোগ করলে দেখো 2 হয়। হুম। এই অঙ্কগুলোর যোগফলটা যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। আর অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য না হলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে না। 5 দিয়ে বিভাজ্যতার সূত্র হলো একটা সংখ্যার শেষে অর্থাৎ এককের ঘরে 0 থাকতে হয় অথবা 5, তাহলে এটা 5 দিয়ে বিভাজ্য হবে, না হলে হবে না। আর 7 দিয়ে বিভাজ্যতার ডাইরেক্ট কোনো সূত্র নেই, এটা আমাদের ভাগ করে দেখতে হবে। তো আমরা এইভাবে যদি দেখো আস্তে আস্তে আগাই, তাহলে আমরা শুধু বিজোড় সংখ্যাগুলো দেখবো, মৌলিক হলে বিজোড় গুলোই হবে। তো 101 এর পর আমরা যদি 103 কে দেখো শনাক্ত করি, তাহলে এটা বিজোড়, 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যেতে গেলে অঙ্কগুলোর যোগফল হচ্ছে 4, 4 যেহেতু 3 দিয়ে বিভাজ্য নয় তাহলে এটা হবে না। 5 দিয়েও হবে না। আর 7 দিয়ে আমরা একটু ভাগ করে যদি দেখি যে শতককে 7 8 9 10 3 যায় না, 4 7 28 অবশিষ্ট থাকে। তাহলে এখানে 103 কিন্তু আমাদের একটা মৌলিক সংখ্যা। কিন্তু আমি যদি 105 নেই, হ্যাঁ, তাহলে লাস্ট অঙ্কটা অর্থাৎ এককের ঘরে 5 আছে, তাহলে কিন্তু এটা 5 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তো এগুলো দিয়ে বিভাজ্য হয়ে গেলেই সেটা আর মৌলিক থাকবে না। তো এরপর 107 যদি নেই, তাহলে যেহেতু বিজোড় তাহলে 3 দিয়ে যেতে পারে। 3 দিয়ে গেলে অঙ্কগুলোর যোগফল দেখো 8 হয়ে আছে, 8 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা হবে না। আর 7 দিয়ে যায় কিনা, শতকে 7 8 9 10, 7 দিয়েও যায় না, তাহলে 107 কিন্তু মৌলিক সংখ্যা বলা যাবে। তারপর আমরা 109 কে দেখি। তো অঙ্কগুলোর যোগফল হয়ে আছে দেখো 10, 10 যেহেতু 3 দিয়ে বিভাজ্য নয় তাহলে এটা হবে না। আর 2 দিয়ে তো যাবেই না। আর 3 দিয়ে তো দেখলাম। 7 দিয়ে ভাগ করতে গেলে যদি ভাগ করে দেখি, শতককে 7 8 9 10 3 39 যায় না, তাহলে এখানে 109 একটা মৌলিক সংখ্যা। তারপর আমরা যদি 111 দেখি, এখানে দেখো বিজোড় সংখ্যা হিসেবে এই অঙ্কগুলোর যোগফল কিন্তু 3 আসে, তাহলে 3 যেহেতু 3 দিয়ে বিভাজ্য তাহলে এই সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হবে। তো এগুলোর মধ্যে কোনো একটা দিয়ে বিভাজ্য হয়ে গেলে সেটা কিন্তু আর মৌলিক থাকবে না। তাহলে 111 হলো না। 111 12 13, 113 যদি আমরা দেখি, 3 আর 1 4 আর 1 5, তাহলে অঙ্কগুলোর যোগফল 5, তাহলে 5 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা হবে না। তো আমরা একটু 7 দিয়ে চেষ্টা করব। শতককে 7, এখানে ভাগশেষ থাকে 4 3, 7 দিয়ে কিন্তু বিভাজ্য হয় না। 7 7 49 বড় হয়ে যায়, 6 7 42, ভাগশেষ থাকে 1, তাহলে 113 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তারপরে 115 হবে না, লাস্টে যেহেতু 5 আছে তাহলে এককের অঙ্ক অর্থাৎ লাস্ট অঙ্কটা 0 বা 5 থাকলে এটা 5 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তারপরে 117 দেখি, বিজোড় যেহেতু আমরা আগে 3 দিয়ে টেস্ট করার জন্য অঙ্কগুলো যোগ করব, 7 আর 1 8 আর 1 9, তাহলে এটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য। তাহলে 119 মৌলিক সংখ্যা হবে, কেননা 9 আর 1 10 আর 1 11, অঙ্কগুলোর যোগফল যেহেতু 11, 11 যেহেতু 3 দিয়ে বিভাজ্য নয় তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য হবে না। আমরা জাস্ট 7 দিয়ে একটা চেক করব, 7 দিয়ে যদি আবার যায় তাহলে কিন্তু মৌলিক হবে না। তো শতককে 7 4, হ্যাঁ 7 7 49, এটা কিন্তু 7 দিয়ে যেহেতু বিভাজ্য তাহলে এটাকে আমরা মৌলিক হিসেবে বলবো না। 121 হবে না, 121 দেখো এটা 11 দিয়ে ভাগ করা যায়। তারপরে 123, 123 আমরা দেখি, 3 আর 2 5, 5 আর 1 6, তো অঙ্কগুলোর যোগফল যেহেতু 6 আসছে অর্থাৎ 3 দিয়ে বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। 125 হবে না, লাস্টে যেহেতু 5 আছে তাহলে এটা 5 দিয়ে বিভাজ্য হবে। তারপর 127 দেখি, 7 আর 2 9, 9 আর 1 10, তো 3 দিয়ে হবে না। 7 দিয়ে হয় কিনা দেখি আমরা। শতককে 7 5 7, না 7 দিয়ে বিভাজ্য হয় না, তাহলে এখানে
127কে আমরা মৌলিক সংখ্যা হিসেবে বলতে পারবো। এরপর 129। 129 দেখো, 2 দিয়ে তো প্রশ্নই আসে না, বিজোড় সংখ্যা। আগে অঙ্কগুলো যোগ করি। 9 এর 10, 11, 12। 12 যেহেতু 3 দিয়ে বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে কিন্তু বিভাজ্য হয়ে যাবে। তাহলে 131 এটা মেবি মৌলিক সংখ্যা। 3 এর 4 এর 5, অঙ্কগুলো যোগফল 5। 5 যেহেতু 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তারপরে একটু 7 দিয়ে আসলে চেক করার দরকার হয়। রাফে ভাগ করে দেখো। 7কে 7, 7 6 13, 27টা 56, 27টা 56, এখানে ভাগশেষ থাকে। তাহলে 131 মৌলিক সংখ্যা। 135 হবে না, লাস্টে যেহেতু 5 আছে, তাহলে 5 দিয়ে বিভাজ্য। 137, 7 3 10 আর 11, হ্যাঁ এটা মৌলিক সংখ্যা। 37, 38, 39, 139টা আমরা দেখি। 9 এর 10, 11, 12, 13। 7 দিয়ে যায় কিনা দেখি। 7কে 7, 6, 9, যায় না। তাহলে 139 এটাও মৌলিক সংখ্যা। এটা 150 পর্যন্ত চেয়েছে। 139, তারপর 141 যদি আমরা দেখি, অঙ্কগুলোর যোগফল 4 আর 5, 5 আর 6, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। তো 139-এর পরে যে বিজোড় সংখ্যাটা আছে 39, 40, 41। 141, তো এটা আমরা আগে না লিখি। হ্যাঁ, এটা মৌলিক, ঠিক আছে। তো 141 আমরা যদি দেখি, এটা অঙ্কগুলোর যোগফল দেখো, 4 আর 5 আর 6, তাহলে অবশ্যই এটা 3 দিয়ে বিভাজ্য হবে। সবসময় যে আসলে এই 4টা সংখ্যা দিয়ে হবে তা না। যখন সংখ্যাগুলো একটু বড় হবে, তখন এর পরের যে মৌলিক সংখ্যা আছে 11, 13, এগুলো দিয়েও কিন্তু ভাগ করার একটু প্রয়োজন হয়। তো 141 তাহলে মৌলিক সংখ্যা হলো না। 143 যদি আমরা দেখি, দেখো এই 143কে মোটামুটি 3 দিয়ে যায় না, 7 দিয়েও যায় না। কিন্তু 11 দিয়ে কিন্তু বিভাজ্য হয়। দেখো 11কে 11, এখানে ভাগশেষ থাকে 3, তারপরে এই 3 কাটলে 3 11 33, অর্থাৎ একটু বড় সংখ্যায় যেতে হলো 11 দিয়ে, তাহলে 143 মৌলিক হবে না। কিন্তু 149 কিন্তু মৌলিক সংখ্যা। একে দেখো মোটামুটি কোনো কিছু দিয়ে কিন্তু ভাগ করা যায় না, অর্থাৎ এর শুধুমাত্র দুইটাই গুণনীয়ক হবে, একটা হচ্ছে 1 আর ওই সংখ্যা নিজেই। তো এরপরে হচ্ছে 3 নম্বর যে এখানে আমাদের কাজ দেয়া আছে, যেটা নিচের কোন জোড়া সংখ্যাগুলো সহমৌলিক। এই যে এই অঙ্কটা আমরা দেখবো এখন। তো এক্ষেত্রে আমরা দেখো 3-এর ক নাম্বারটা করছি। তো এখানে আমরা দেখো 101 থেকে 150 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10টা কিন্তু মৌলিক সংখ্যা পেলাম। 10টা। ওকে। তো ক নম্বরে যেটা ছিল 16 আর হচ্ছে 28। তো এক্ষেত্রে আমাদের যেটা সমমৌলিক সংখ্যা আমরা পড়েছি, যে এই সংখ্যা দুটোর মধ্যে যদি শুধুমাত্র এক সাধারণ অর্থাৎ কমন গুণনীয়ক থাকে, তাহলে আমরা এদেরকে সহমৌলিক সংখ্যা বলবো। তো এটা যদি গুণনীয়ক দিয়ে করো, তাহলে একটু আসলে বড় হয়ে যায়, কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের যে 16-র যদি গুণনীয়ক দিয়ে করো, তাহলে এইভাবে করতে হবে। 16 এর আমি মৌলিক গুণনীয়ক দিয়েও করে দেখাবো। 16 এর গুণনীয়ক কি কি হবে? 1 2 4, অর্থাৎ কি কি দিয়ে 16কে ভাগ করা যায়, ভাগটা মিলে যায়, আর 16 নিজেও। তো এটা বের করার একটা সিস্টেম আছে। দেখো, প্রথমে 1 গুণন 16 লিখে একে হচ্ছে যে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তবে জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করলে ভালো হয়। একে আমি 2 দিয়ে ভাগ দিলাম, আর ঠিক ওই 2 দিয়ে একে গুণ দিলাম। তো আবারও দেখো, এই এই গুণফলটা অবশ্যই এই সংখ্যাটা আসতে হবে, তাহলে বুঝবে যে ঠিক আছে। আবারও যদি একে 2 দিয়ে ভাগ করি, একে 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো এই যে 4 4 16। এখন যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু রিপিট হয়ে যাবে এই লাইনটা। তাহলে এগুলোই হচ্ছে 16-র গুণনীয়ক। 1 2 3 4, আর এখানে একটা নিতে হবে 5টা। তো এই হলো 5টা। আর 28-এর গুণনীয়ক, হ্যাঁ, এটাও আমরা দেখো এইভাবে বের করব। 1 গুণন 28। তো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দাও 14, আর একে 2 দিয়ে গুণ করো, 14 দুগুণে 28। আবার 2 দিয়ে ভাগ করো 7, একে 2 দিয়ে গুণ করো 4, আর কিন্তু যায় না। এই পাশেও যদি ভাগ করো, তাহলে 2 রিপিট হয়ে যাবে। তাহলে 28-এর গুণনীয়ক আসছে দেখো 1 2 1 2 4 7 4 7 1 2 4 7 14 28, 14 28। এখন দেখো সহমৌলিক সংখ্যা কিনা আমরা দেখি। এখানে 1 ছাড়া দেখো আরো সাধারণ গুণনীয়ক আছে, তাহলে এদের 1 ছাড়া আরো, মানে শুধুমাত্র যদি একটাই সাধারণ হয়, তাহলে হয় সহমৌলিক। তো 1 ছাড়া আরো সাধারণ সাধারণ গুণনীয়ক গুণনীয়ক আছে।
তাই এরা থাকলেই সহমৌলিক নয়, এরা সহমৌলিক নয়। ওকে, সহমৌলিক সংখ্যা নয়। তো আমরা আরেকটা নিয়মে দেখাবো, যেখানে দেখো দ্বিতীয় নিয়ম, এটা হচ্ছে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা। এটা বেশি সহজ, কারণ বড় বড় সংখ্যা কিন্তু অনেক বেশি গুণনীয়ক বের হবে। তো 2 দিয়ে ভাগ দিলাম, আবারও সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিলাম, এটাকে আবারও 2 দিয়ে ভাগ দিলাম। তারপর 28 কেও আমরা এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তারপর এটা গুণন আকারে লিখতে হয়। 16 সমান সমান হচ্ছে 2, 4টা 2, গুণন 2 গুণন 2 গুণন 2। আর 28 সমান সমান হচ্ছে 2 গুণন 2 গুণন 7। তবে এক যেহেতু কোনো মৌলিক সংখ্যা নয়, তারপরেও এই সহমৌলিকের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা 1 ইউজ করব। এখানে 1, যেহেতু আমাদের সূত্রটাই বলা আছে যে 1 এর বিষয়ে, কিন্তু এখানে আমরা মৌলিক গুণনীয়ক কথাটা উচ্চারণ করব না। তো আমরা এখানে বলবো যে এদের 1 ছাড়া, ওই একই ভাষা, আরো শুধু বলবো সাধারণ গুণনীয়ক আছে। আরো, কিন্তু আমরা কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, উৎপাদক আর গুণনীয়ক একই, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করেছি, এটাতে আসলে অঙ্কটা করতে সুবিধা হয়। 1 ছাড়া আরো সাধারণ গুণনীয়ক আছে, তাই এরা সহমৌলিক সংখ্যা নয়। এইভাবে তোমরা করতে পারো। তো নেক্সট হচ্ছে এইখানে দেখো যে বইয়েও যে অঙ্কটা করে দিয়েছিল, সেখানে যে 8 ছিল, এটা কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যেই করেছে। এখানে দেখো 8 এর যে গুণনীয়ক 4 ছিল, সেটা কিন্তু নিয়ে আসেনি, বা 8 এর গুণনীয়ক একটা 8ও ছিল। এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তার সাথে একটা 1 কে ইনক্লুড করেছে। তো এরপর আমরা খ নাম্বারটা দেখি। এখানে আছে 27 আর 38। আমরা এটা মৌলিক গুণনীয়কের সাহায্যেই করব। এখানে দেখো 3 দিয়ে দিলাম, 9 দিয়ে দেওয়া যাবে না, 9 যেহেতু মৌলিক সংখ্যা নয়। তো 3 নং 27, তারপরে আবারও 3 দিয়ে দিলে 3 3 9। 38 যেহেতু জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে দেবো, তাহলে 19 দুগুণে 38। এটা কিন্তু মৌলিক সংখ্যা, আর করা যাবে না। তো এখানে আমরা লিখবো 27 সমান সমান 1 গুণন 3টা 3, 3 গুণন 3 গুণন 3। আর 38 সমান সমান, মানে এই সহমৌলিকের অঙ্কে একটা আমরা লিখবো, এটা একটু মাথায় রাখবো, 2 গুণন 19। তো এখানে আমরা দেখছি যে 1 ছাড়া আর কোনো সাধারণ অর্থাৎ কমন গুণনীয়ক কিন্তু নেই। তো আমরা এইখানে বলে দেবো যে এদের 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। সাধারণ গুণনীয়ক নেই। তো যখনই 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, হ্যাঁ, তখনই আমরা এদেরকে হচ্ছে যে সহমৌলিক সংখ্যা বলে দেব। অতএব এরা সহমৌলিক সংখ্যা। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো আমাদের সম্পন্ন করতে হবে। তো এরপরে আমরা দেখবো হচ্ছে এখানে যে গ নাম্বার অঙ্কটা রয়েছে। এখানে মোট 4টা অঙ্ক দেয়া ছিল। এবার আমরা গ নাম্বারটা আসছি। আজকের পাঠ আমরা এখানেই এই অঙ্কের মাধ্যমে শেষ করব। তো গ নাম্বারে আছে দেখো 31 আর হচ্ছে 43। তো এখানে খেয়াল করে দেখো 31 43 দুটোই কিন্তু মৌলিক সংখ্যা। তো দুটোই যদি মৌলিক সংখ্যা দেয়, তাহলে অবশ্যই এরা সহমৌলিক সংখ্যা হবে। কেননা 31 এর দেখো 1 আর 31 ছাড়া আর কোনো কিন্তু গুণনীয়ক নেই। আবার এই 43 এর দেখো 1 আর 43 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। তাহলে 1 ছাড়া আর কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক নেই। তো এদের 1 ছাড়া আর কোনো সাধারণ, মানে কমন সাধারণ গুণনীয়ক নেই। তো 1 ছাড়া যখন আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, অর্থাৎ শুধুমাত্র একটাই সাধারণ গুণনীয়ক হয়, হ্যাঁ, তখন এরা সহমৌলিক সংখ্যা হয়। তাই এরা সহমৌলিক সংখ্যা। অর্থাৎ দুইটা সংখ্যা যদি নিজেরাই মৌলিক সংখ্যা হয়, তাহলে অবশ্যই তারা কিন্তু সহমৌলিক সংখ্যা হয়ে যাবে। এরপর লাস্ট অঙ্ক হচ্ছে ঘ নাম্বার। এখানে আছে দেখো 210 আর হচ্ছে 143।
তো এই 210কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হবে 105। 3 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, যে কোনো একটা দিতে পারো। 3 দিয়ে দিলাম, 3 ত্রিক্ষা 9, 10 3 5 15, তারপরে 5 দিয়ে দাও, 5 7 35। আচ্ছা, এরপর 143কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটা আমরা তখন দেখেছি যে 11 দিয়ে যায়। হ্যাঁ, 11কে 11, 12 13 14 33, 3 11 33। তো এটা কিন্তু মৌলিক সংখ্যা আর যাবে না। তো 210 সমান 1 লিখতে হবে সহমৌলিকের অঙ্কে। তাহলে 2 গুণন 3 গুণন 5 গুণন 7। আর 143 সমান হচ্ছে 1 গুণন 11 গুণন 13। এখানেও দেখো 1 ছাড়া কিন্তু মানে শুধুমাত্র একই হচ্ছে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। কথাটা কিন্তু একই, যে এদের শুধুমাত্র 1 হচ্ছে সাধারণ গুণনীয়ক। অথবা আমরা বলতে পারি এদের 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। গুণনীয়ক নেই, তাই এরা সহমৌলিক সংখ্যা। এই যে এখানে যেটা বলেছিল দেখো, যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধু 1 হয় তাহলে সহমৌলিক, এই কথাটা যা, এই কথাটাও কিন্তু একই, যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তো এই এরপরে আমরা হচ্ছে আজকের পার্টে আর একটু আগাবো। এটা হচ্ছে 8 পৃষ্ঠা। এখানে দেখো কিছু বিভাজ্যতার সূত্র আছে, এটা খুবই জরুরি। হ্যাঁ, বড় ক্লাসেও কিন্তু বড় বড় ভাগ করতে গেলে এটা প্রয়োজন হয় যে এটা দিয়ে আসলে ভাগ যাবে কিনা। তো 2 দ্বারা বিভাজ্যতার পরীক্ষা, একটা সংখ্যাকে আসলে 2 দিয়ে ভাগ করা যাবে কিনা। তো এগুলো কিছু না, এই যে এখানে দেখো সূত্র বলা হয়েছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি, অর্থাৎ লাস্টে যেটা থাকে, শূন্য অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, ধরো আমি একটা বিশাল সংখ্যা লিখলাম, তাহলে এই যে একক স্থানীয় অঙ্ক এটা, অর্থাৎ লাস্টে যেটা থাকে, এই অঙ্কটা যদি কোনো জোড় সংখ্যা, অর্থাৎ 2 4 6 8 অথবা শূন্য যদি হয়, শূন্য থাকলেও আমরা এটাকে জোড় সংখ্যা বলি, তাহলে এই সংখ্যাটা কিন্তু 2 দিয়ে বিভাজ্য হবে। আবার দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ এ আসে অনেক সময় যে জোড় সংখ্যা কাকে বলে, তখন এই কথাটা বলতে হবে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 2 4 6 8 হলে তাহলে এদেরকে আমরা জোড় সংখ্যা বলি। তো আমরা এই জায়গায় কিন্তু একবারও বলে দিতে পারতাম যে আহ, কি বলে, যে সকল সংখ্যা জোড় সংখ্যা তারাই 2 দ্বারা বিভাজ্য, কিন্তু একটু ক্লিয়ার করে সূত্রের আকারে বলতে গেলে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি, এগুলো কিন্তু অঙ্ক করতে গিয়েও তোমাদের লাগবে। একটা সংখ্যা হয়তো এরকম দিল যে এটা 2 দ্বারা বিভাজ্য কিনা পরীক্ষা করো, তুমি কিন্তু ভাগ করে বলে দিলে নম্বর দেবে না। তোমাকে বলতে হবে যে এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি একটি জোড় সংখ্যা, যেটা 4, তাই এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। অথবা এখানে যদি শূন্য থাকে তাহলে ওই সূত্রের মতো করে বলতে হবে যে এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 0, তাই এটি 2 দ্বারা বিভাজ্য হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আর এই 4-এর বিভাজ্যতা দেখো 2টা সূত্র আছে। এই যে একটা হচ্ছে কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। যেমন ধরো 3512, এই যে এটা একক আর এটা দশক, এমন বলে নাই যে এই একক ও 4 দ্বারা বিভাজ্য হতে হবে আলাদাভাবে, দশক ও 4 দ্বারা বিভাজ্য হবে, তা না। এরা যেটা বলছে যে একক আর দশক স্থানীয় অঙ্ক দুটি নিয়ে যে গঠিত সংখ্যা আছে, এই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, যে 3 4 12, তাহলে অবশ্যই এই পুরো সংখ্যাটাও কিন্তু 4 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, অর্থাৎ ভাগটা মিলে যাবে। কিন্তু আমি যদি সংখ্যাটা দেখো এইভাবে লিখি, তাহলে এখানে একক দশক নিয়ে গঠিত সংখ্যা 15, এই 15 কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়, অবশিষ্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটাও 4 দিয়ে বিভাজ্য হবে না। তো এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতার প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র যেটা নিচে আছে, যে শেষে যদি দুটো শূন্য থাকে, অর্থাৎ একক আর দশক এই দুইটা স্থানে যদি শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। যেমন ধরো আমি 500 লিখলাম, তাহলে এই যে এখানে যত বড়ই লেখো 2500, একক আর দশক দুটোই শূন্য আছে, তাহলে এটা ভাগ করে দেখবে যে অবশ্যই 4 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। আর এটা আমরা কিন্তু মৌলিক সংখ্যা বের করার সময় শিখলাম যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ লাস্টে 0 অথবা 5, এই দুইটার যে কোনো একটা থাকলেই সেই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে। যেমন দেখো এখানে লাস্টে 0 আছে, অবশ্যই 5 দিয়ে বিভাজ্য হবে। 35-এর শেষে কি 5 আছে, যত বড় সংখ্যাই হোক শেষের অঙ্কটা যদি 0 বা 5 হয় তাহলে সেটা 5 দিয়ে বিভাজ্য হবে, না হলে হবে না। 3 দিয়ে এটা আমরা অলরেডি শিখে আসছি।
এই যে সূত্রটা বলেছে, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমি যদি এরকম একটা সংখ্যা নেই, তো এক্ষেত্রে দেখো এগুলো প্রতিটা একটা করে অঙ্ক, তো এই অঙ্কগুলো যদি যোগ করো তাহলে 7 5 12 13 14, তো এই যোগফলটা যেহেতু 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না, অবশিষ্ট থাকছে দেখো 3 4 12, অবশিষ্ট 2। হ্যাঁ, তাহলে কিন্তু এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে না। হ্যাঁ, কিন্তু কখনো যদি এমন হয়, ধরো এইখানে অঙ্কগুলো যোগ করো, 5 আর 3 8, 8 4 12, যোগফল হচ্ছে 12, তাহলে এই যোগফলটা 3 দিয়ে কিন্তু বিভাজ্য, 3 4 12, এই যে ভাগ মিলে গেল, তাহলে এই সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হবে। এগুলো কিন্তু প্রয়োজন আছে আমাদের অঙ্কে। আর 6 দিয়ে বিভাজ্যতার সূত্রটা হচ্ছে এমন যে একটা সংখ্যা যদি 2 দিয়েও বিভাজ্য হয় আবার 3 দিয়েও বিভাজ্য হয় তাহলেই সেটা 6 দিয়ে বিভাজ্য হবে। কিন্তু দুইটার একটা দিয়ে যদি হয়, যেমন 2 দিয়ে বিভাজ্য হলো কিন্তু 3 দিয়ে হলো না, তাহলে কিন্তু 6 দিয়ে বিভাজ্য হবে না। আবার 3 দিয়ে হলো, 2 দিয়ে হলো না, তাহলেও কিন্তু 6 দিয়ে বিভাজ্য হবে না। যেমন দেখো আমরা একটা সংখ্যা দেখাই যে 18। হ্যাঁ, তো এটা কিন্তু 2 দিয়ে বিভাজ্য, কেন? এককের ঘরে যেহেতু 8 আছে, আমরা শিখলাম যে এককের ঘরে শূন্য অথবা কোনো জোড় সংখ্যা থাকলে সেটা 2 দিয়ে বিভাজ্য হয়। আর 3 সূত্রে পড়লাম কি, যে অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হয়। তো এখানে অঙ্কগুলোর যোগফল দেখো, 18 কে 9, 9 যেহেতু 3 দিয়ে বিভাজ্য তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। তাহলে এই 18 দেখো 2 দিয়েও বিভাজ্য, 3 দিয়েও বিভাজ্য, তাহলে অবশ্যই এটা কিন্তু 6 দিয়েও বিভাজ্য হবে। দেখো এই যে 3 6 18। তো আমরা আরেকটা সংখ্যা নেই 15, এখানে অঙ্কগুলোর যোগফল দেখো 6, তাহলে 6 যেহেতু 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3 সূত্র অনুসারে এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হয়। আমরা মুখে বুঝতে পারছি 3 5 15 বিভাজ্য হয়, কিন্তু এটা শেষের অঙ্কটা দেখো কোনো জোড় সংখ্যা নাই অর্থাৎ বিজোড়, তাহলে এটা কিন্তু সূত্র অনুসারে 2 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে 3 দিয়ে হলো কিন্তু 2 দিয়ে হলো না, সেক্ষেত্রে এটা কিন্তু 6 দিয়ে হবে না। তুমি 6 দিয়ে ভাগ করে দেখো, এখানে ভাগশেষ থাকবে অর্থাৎ ভাগটা মিলে যাবে না। তো এটা দেখো 3 দিয়ে হলো কিন্তু 2 দিয়ে হলো না। এখন আমরা যদি আরেকটা দেখি যে 2 দিয়েই হলো, এই যে 10 কিন্তু 2 দিয়ে বিভাজ্য হবে যেহেতু লাস্টে 0 আছে, শূন্য আছে। 2 দিয়ে বিভাজ্য হলো, কিন্তু অঙ্কগুলোর যোগফল কত? 1 যোগ 0 করলে 1 হয়। তো সেই যোগফলটা যেহেতু 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো, যে 2 দিয়ে বিভাজ্য হলো, 3 দিয়ে হলো না। তাহলে দেখো 6 দিয়েও কিন্তু হবে না, 6 দিয়ে বিভাজ্য হচ্ছে না। তার মানে এই দুটো দিয়েই যখন বিভাজ্য হবে, 2 দিয়ে 3 দিয়ে, তখনই সেই সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য হবে। আর 9 এর বিভাজ্যতার সূত্র ওই 3 এর মতোই, যে অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। হ্যাঁ, যেমন দেখো এই যে 378, এখানে অঙ্কগুলো যদি আমরা যোগ করি 8 7 15, 15 আর 3 হচ্ছে 18, সেই 18 অঙ্কগুলোর যোগফল যেহেতু 9 দিয়ে বিভাজ্য, 9 দুগুণে 18, তাহলে এই সংখ্যাটা পুরোটা 9 দিয়ে বিভাজ্য হবে। আর অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য না হয় তাহলে কিন্তু এই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে না। তো এইখানে একটা কাজ আছে দেখো, 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখো। মানে 3 অঙ্ক বা 4 অঙ্ক বা 5 অঙ্ক বিশিষ্ট। তো আমরা এটা যদি দেখো লিখি, 3 দ্বারা বিভাজ্য যদি লিখি, 3 দ্বারা বিভাজ্য, তো আমার সূত্রটা আমাদের জানতে হবে যে অঙ্কগুলোর যোগফলটা 3 দিয়ে বিভাজ্য হতে হবে। তো আমি 3 অঙ্ক বিশিষ্ট যদি লিখি তাহলে ইচ্ছে করে দেখো লেখা যায়, আমি একটা 5 দিলাম, মনে মনে কিন্তু আমি যোগ করে নেব অঙ্কগুলো যেন 3 দিয়ে বিভাজ্য হয়। একটা 7 নিলাম, তাহলে কত? 7 5 12, 13 14 15। তো এখানে যদি আমি একটা 3 দিই, এটা যে কোনো জায়গায় দিতে পারো, অঙ্কগুলো তো আমি যোগ করব। 7 5 12 13 14 15, তাহলে এই যে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হলো, এটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হবে। তো এরকমই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও তুমি লিখতে পারো, ধরো 1 0 2, তাহলে কত হলো? অঙ্কগুলো যোগ করো মনে মনে, 2 আর 1 3, 3, তাহলে 4 5 6, আরো যদি 3 দাও তাহলে অঙ্কগুলোর যোগফল দেখো 6 হবে। 3 আর 2 5 আর 1 6, তাহলে 6 যেহেতু 3 দিয়ে বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। এরকম 3 অঙ্ক 4 অঙ্ক 5 অঙ্ক অনায়াসে লেখা যাবে। 5 অঙ্ক বিশিষ্ট হলে ধরো আমি একটা 8 নিলাম, 5 নিলাম, একটা 0 নিলাম, তারপরে কত 8 5 13, 14 15 16 17 18, একটা 3 নিলাম, তাহলে কিন্তু অঙ্কগুলোর যোগফলটা দেখো 18 হচ্ছে। 18 যেহেতু 3 দিয়ে বিভাজ্য, 8 5 13 14 15, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। একইভাবে 9 দ্বারা বিভাজ্যের জন্য অঙ্কগুলোর যোগফলটা কি 9 দিয়ে বিভাজ্য হতে হবে। তো আমি 3 অঙ্ক বিশিষ্ট যদি একটা সংখ্যা নেই, তাহলে ধরো 5 নিলাম, 0 নিলাম, আর এখানে একটা 4 নিলাম, তাহলে অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে? 9। তাহলে 9 যেহেতু 9 দিয়ে বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও বিভাজ্য হয়ে যাবে। 4 অঙ্ক বিশিষ্টর জন্য দেখো আমরা
যদি 8 নেই, একটা শূন্য নিই, আমি টার্গেট করবো যে অঙ্কগুলো যোগ করে আমি 18 নিয়ে আসবো। তো সেই যোগফলটা যেহেতু 9 দিয়ে বিভাজ্য হবে, তাহলে এই পুরো সংখ্যাটাও 9 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তো 18 আনতে গেলে এখানে দেখো 7 নিলাম, তাহলে 8 7 15, 16 17 18, একটা 3 নিলাম, তাহলে 8 7 15, 15 আর 3 18। তো এই 18 যেহেতু 9 দিয়ে বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটাও 9 দিয়ে বিভাজ্য হবে। তোমরা এইভাবে বুদ্ধি খাটিয়ে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করবে, যাদের অঙ্কগুলোর যোগফলটা যেন 9 দিয়ে বিভাজ্য হয়ে যায়। তো এই ছিল আমাদের 9 পৃষ্ঠা। আমরা আজকের পাঠ কিন্তু এখানেই শেষ করছি। তবে 1.2 অধ্যায়টা কিন্তু অনেক ছোট অধ্যায়, সমস্যা নেই, আমরা খুব তাড়াতাড়ি এটা শেষ করে দেবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।